এসএসসি দুর্নীতিকাণ্ডে হাইকোর্টে মামলা করেছিলেন 4 চাকরি প্রার্থী। ওই কেস সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গড়ালে চাকরি হারা হয় প্রায় 26,000 শিক্ষকেরা। কারা এরা, কি কারণে অভিযোগ ছিল, বিস্তারিত দেখুন। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা শেতাব উদ্দিন 2016 সালের এসএসসি পরীক্ষা দিয়ে তার র্যাঙ্ক ছিল 140, কিন্তু সে চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ে। খোঁজ নিয়ে জানতে পারে তার নিচের র্যাঙ্কের চাকরি হয়েছে। তাতে বঞ্চিত হওয়ার কারণেই 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন। 2025 সালে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রায় 26,000 চাকরি বাতিল ঘোষণা করেন। সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নাই। এই কারণে আমরা 2019 সালে যখন প্রেস ক্লাবের সামনে আমরা ধর্ণা আন্দোলনে বসেছিলাম, সেই টাইমে আমরা 29 দিন আন্দোলন করেছিলাম। 28তম দিনে মুখ্যমন্ত্রী এসেছিলেন। তিনি এসে 10 কমিটি গড়ে দেন। তাতে আমাদের যে ধর্ণা আন্দোলনের যে সমস্ত নেতা তাদের থেকে 5 জনকে নেওয়া হয়। এক হচ্ছে ইনসান আলী, হাফিজুল গাজী, তানিয়া শেঠ, অর্পিতা দাস, রাকেশ প্রামাণিক, এই 5 জনকে পরবর্তীতে উনি কিনে নিয়েছেন। উনি কমিটি বানিয়ে দিয়েছেন। আমাদের আন্দোলনকে শুধু ভেঙে দেওয়ার জন্য উনি সেই টাইমে এসেছিলেন। এসে তিনি কমিটি বানিয়ে সেই কমিটিকে তিনি চাকরি দিয়েছেন। মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাসিন্দা শেতাব উদ্দিন। তবে শুধু শেতাব নয়, বাঁকুড়ার কোতুলপুরের মইদুল ইসলাম, বারাসাতের শাহাদুল হক এবং মালদার দিলদার আলী, তারা এই মামলা করেছিলেন চাকরি থেকে বঞ্চিত হওয়ার কারণেই। 2021 সালে কলকাতা হাইকোর্টে কেস করে 4 জনে, যার মধ্যে মুর্শিদাবাদের শেতাব উদ্দিন 2016 সালে তার মেধা তালিকাতে ছিল 140 নম্বরে, কিন্তু মেলেনি চাকরি। অথচ তার নিচে যারা ছিলেন তাদের মিলেছিল চাকরি। শেতাব উদ্দিন কি বললেন শুনুন সরাসরি তার মুখ থেকেই। আমরা যখন 2021 সালে মামলা করি, মামলা করার পর দেখা যাচ্ছে আমাদের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই সময় কিন্তু বিষয়টা দুর্নীতি খতিয়ে দেখে তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন। সেই সময় প্রায় 8,000 মতো ভুয়ো চাকরি তিনি বাদ হয়েছিল। আমরা সেই অর্ডারকে কিন্তু আমরা মেনে নিয়েছিলাম এবং সেই সময় আমার এই মামলায় 65 জনের মতো ছেলেমেয়ের চাকরিও হয়েছিল। কিন্তু তারপরে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে ছুটে যাইনি। এই দেখা যাচ্ছে রাজ্য সরকার, বোর্ড, কমিশন তারা কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছুটে যায়, সঙ্গে আমাদেরকেও টেনে নিয়ে যায়। আমরা কিন্তু সেই রায়কেই আমরা মেনে নিয়েছিলাম যে ভুয়োরা বাদ যাক, যোগ্যরা থাকুক, এবং যারা বঞ্চিত ওয়েটিং তারা চাকরি পায়। এই যোগ্য অযোগ্য নির্ধারণ করা সম্ভব ছিল, কিন্তু সেটা সরকার, কমিশন, বোর্ড এরা চায়নি, কোনো সময়ই চায়নি এরা যে ওই অযোগ্যগুলো বাদ যাক। শুধু অযোগ্যগুলো বাদ গেলে তাদের হয়তো সমস্যা হতো। যে অযোগ্যদেরকে চাকরি দিয়েছিল সে তো এমনি চাকরি দেয়নি, তাদেরকে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিল। তারা যদি শুধুমাত্র বাদ যেত তাহলে সেই ছেলেমেয়েগুলা সরকারকে চাপ দিত, সেই নেতামন্ত্রীদেরকে চাপ দিত। সেই কারণে তারা এটা চায়নি যে শুধু তাদের বাদ যায়, ভুয়োদের বাদ যায়। পরীক্ষা নেওয়া হবে, যদি আবার দেখা যাচ্ছে স্বচ্ছভাবে নেওয়া হয় তাহলে যারা যোগ্য অবশ্যই তারা পাবে। এখনও এই যে অর্ডার হয়েছে, সব যোগ্যদের সব কিছু শেষ হয়ে যায়নি। এই অর্ডার যারা পড়েছেন তারা অবশ্যই দেখতে পাবেন। এখনও বলবো আমি যে এখনও পথ আছে, এখনও উপায় আছে। ওই জাজমেন্টের 28 নম্বর প্যারা সেখানে বলাই আছে, যদি এই যে যারা যোগ্য শিক্ষক আজ চাকরি হারিয়েছে তাদের সংখ্যাটা কিন্তু কম নয়, তারাও প্রায় 17-18 হাজার মতো। তারা আবার প্যানেলে দেখা যাচ্ছে অনেক ওয়েটিং আছে, শিক্ষক ওয়েটিং এবং নট কল ফর ভেরিফিকেশন। তারা যদি সবাই মিলিতভাবে একটা জোরদার আন্দোলন করে এবং এই সরকারকে বাধ্য করে যে তুমি যে সার্ভার কপি টা নেই বলছো সেটা কিন্তু আছে, তুমি বের করো এবং এই প্যানেলের রিঅ্যাসেসমেন্ট থেকে শুরু হোক, আফটার এক্সামিনেশন, এক কথা পরীক্ষার পরের যে পরবর্তী যে স্টেপগুলো সেখান থেকে যাতে করা যায়, পরীক্ষা যাতে সবাইকে না দিতে হয় সেই ব্যবস্থা করা হোক। আন্দোলন করতে হবে, জোরদার আন্দোলন করতে হবে। এই যে আমরা শুনছি মিডিয়া মারফত যে 7 তারিখে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী তাদেরকে ডেকেছেন, কিন্তু আমরা এর আগে কি দেখেছি
যে 6ই ফেব্রুয়ারি যখন 2025 যখন শিক্ষকরা কালীঘাট অভিযান করলো, তারা চেয়েছিল শুধুমাত্র যে তাদের কথাগুলো বলার জন্য, যে তারা কি অন্যায় করেছে, তারা যে যোগ্য সেই প্রমাণটুকু অন্তত শুধু দেওয়া হোক। তারা চেয়েছিল, তারা কালীঘাটে যেতে চেয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো ইচ্ছা প্রকাশ করেছিল এবং তারা গিয়েছিল। কিন্তু সরকার কি করেছে, তাদের পুলিশ দিয়ে পিটিয়ে মানে থানায় পুড়েছে, জেলে পুড়েছে। কিন্তু কেন আজকে এই অর্ডার হয়ে যাওয়ার পরে কেন মুখ্যমন্ত্রী তাদেরকে ডাকছেন? তিনি আগে কই ডাকতে পারলেন না? তিনি তাদের সঙ্গে আলোচনা করতে পারলেন না? কী এর সমাধান হয় সে কথা তিনি বলতে পারলেন না? এখন উনি এই অর্ডার হয়ে যাওয়ার পর, জাজমেন্টে আসার পর এটা কি করছেন? এটা তো সেই ন্যাকা কান্না হয়ে যাচ্ছে। উনি তো নাটক শুরু করেছেন। এখন ডেকে কি হবে? আর একটা পথ আছে, আমি সেটা সবাইকে জানাতে চাই যে এখনও আপনারা সার্ভার কপি কোর্টে প্লেস করে রিভিউ পিটিশন করুন, দেখুন এই জাজমেন্ট পরিবর্তন হতে পারে। সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নাই। এই কারণে আমরা 2019 সালে যখন মানে প্রেস ক্লাবের সামনে আমরা ধর্ণা আন্দোলনে বসেছিলাম, সেই টাইমে আমরা 29 দিন আন্দোলন করেছিলাম। 28তম দিনে মুখ্যমন্ত্রী এসেছিলেন। তিনি এসে 10 কমিটি গড়ে দেন। তাতে আমাদের যে ধর্ণা আন্দোলনের যে সমস্ত নেতা, তাদের থেকে 5 জনকে নেওয়া হয়। এক হচ্ছে ইনসান আলী, হাফিজুল গাজী, তানিয়া শেঠ, অর্পিতা দাস, রাকেশ প্রামাণিক, এই 5 জন। এই 5 জনকে পরবর্তীতে উনি কিনে নিয়েছেন। উনি কমিটি বানিয়ে দিয়েছেন আমাদের আন্দোলনকে শুধু ভেঙে দেওয়ার জন্য। উনি সেই টাইমে এসেছিলেন, এসে তিনি কমিটি বানিয়ে সেই কমিটিকে তিনি চাকরি দিয়েছেন, তাদেরকে কিনে নিয়েছেন। সাধারণ যে বঞ্চিত ওয়েটিং, তাদের কথা তিনি ভাবেননি। এই কথা তাকে পরবর্তীতে জানানো হয়েছে, কিন্তু তিনি সেখানেও বলেছিলেন যে আমি ব্যবস্থা গ্রহণ করছি। কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং কি করেছে, তার চেয়ে আরও বেশি দুর্নীতি করেছে। সেই টাইমে মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছিলাম, কমিটি করেছেন, কিন্তু তারপরে ওই ভেতরে আমার এই যে আপনারা শুনছেন যে হার্ড কপি নষ্ট করা হয়েছে, এসএসসি সার্ভার যে সফট কপি, মিরর ইমেজ, ওয়েমারের মিরর ইমেজ, সেগুলো নষ্ট করা হয়েছে। সেগুলো ওই সময় যে টাইমে আমাদের সঙ্গে সমাধানের জন্য আলোচনা চলছে, সেই একই সময় চুপে মানে ওই যে প্রমাণগুলো সেগুলো নষ্ট করেছে। আমাদের সঙ্গে একই সঙ্গে আলোচনা করছে, আর এই বেঈমানগুলো কি করছে, তারা ধামাচাপা দিচ্ছে কিভাবে আমাদের তথ্য প্রমাণগুলো নষ্ট করব। তারা চেষ্টা করেনি সমাধান করব। আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আমরা সেই সময় 29 দিনের যে প্রেস ক্লাবের আন্দোলন, সেই সময় 14টা প্রশ্ন ছড়িয়ে দিয়েছিলাম। আমরা 14 ধরনের দুর্নীতির কথা আমরা জানিয়েছিলাম। সেগুলাকে একটা করে তিনি মানে কি করেছেন, সেগুলো ধামাচাপা দিয়ে গিয়েছেন। যা আজকে সুপ্রিম কোর্টের রায়ে সেটা স্পষ্ট। এখানে এই সরকার যে পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তারা সমাধানের রাস্তায় হাঁটেনি, পুরো যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেইটাই কিন্তু অর্ডারে প্রতিফলিত হয়েছে। আমরা মামলা করার কেন আমরা করেছিলাম, আসলে যখন আমি জানতে পারলাম এই সমস্ত এই যে আমাদের আন্দোলনগুলা, প্রেস ক্লাবের আন্দোলন, সল্টলেকের আন্দোলন, গান্ধী মূর্তির আন্দোলন, এই সমস্ত আন্দোলন যখন চলছে, সেই সময় ওই যে 5 কমিটির কথা বললাম, তার যে সভাপতি তিনি ছিলেন ইনসান আলী, তিনি চাকরি পেয়ে যান, এই খবর আমাদের কাছে আসে। তিনি তখন তো আমাদের নেতা, তিনি দেখা যাচ্ছে যুব ছাত্র অধিকার মঞ্চের তখন প্রেসিডেন্ট ছিলেন। আর আমরা যুব ছাত্র অধিকার মঞ্চের অধীনে আমরা আন্দোলন পরিচালনা করি, তারা আন্দোলনে অংশগ্রহণ করি, ঠিক আছে। তো আমাদের সভাপতি, তাকে আমরা চিনি, তাকে আমরা ফোন করে জানি যে তুমি কি চাকরি পেয়েছো। সে আমার র্যাঙ্কের পিছনে, ইনসান আলী আমার র্যাঙ্কের পিছনে। আমার র্যাঙ্ক সেই সময় 140, ওর র্যাঙ্ক হচ্ছে 144। সে 144, কিন্তু সে চাকরি পেয়ে যাচ্ছে, আমি চাকরি পাচ্ছি না। তাকে ফোন করি যে দেখো তুমি কি চাকরি পেয়েছো ইনসানদা? ও বলে যে না, আমি কোনো চাকরি পাইনি। এরকম মিথ্যাচার, দিনের পর দিন মিথ্যাচার চালিয়ে যায়। সেই টাইমে কিন্তু করোনা পিরিয়ড চলছে। আমরা না পারছি তার বাড়িতে গিয়ে যোগাযোগ করে আসতে, আমরা ফোনেই করছি। কিংবা দেখা যাচ্ছে কোনো সেই সময় স্কুলও বন্ধ, স্কুলেও তাকে আমরা যেতে দেখছি না। তাহলে
যখন আমরা কোনোভাবে জানতে পারছি না, সেই সময় আমরা আরটিআই করি। আরটিআই মারফত আমরা সব তথ্য আমরা জানতে পারি। আপনাকে আরটিআইটা অবশ্যই দেখাবো। উনি 144 নম্বর র্যাঙ্কে থেকে আমি 140-এ থাকার পরেও আমি চাকরিটা পাচ্ছি না। তখন সেই আরটিআই নিয়ে আমি কোর্টে চলে গেলাম। সেখানে আমার কেস ফাইল করি, আমি আমার কোর্টে দেখা যাচ্ছে আমার আরটিআই ফেস করি। বিচারপতি জাস্টিস গাঙ্গুলি কিন্তু অবাক, তিনি এটা কিভাবে হতে পারে। তিনি কমিশনকে নির্দেশ দিলেন পুরো ডিটেলস জানাও, হ্যাঁ, কে কত পেয়েছে তার ডিটেলস জানাও। সেখানে তথ্য দেওয়া হলো কোর্টের মাধ্যমে কোর্টকে যে ইনসান আলী পেয়েছে 87, আমি পেয়েছি 87.17। অবশ্য ইনসান আলী একটা প্রশ্নমূল মামলায় 1 নম্বর বেশি পেয়ে, মানে ওর 1 নম্বর যোগ হয়েছিল, তাতে ওর 87 হয়েছিল, কিন্তু আমার তখনও কিন্তু ওই 1 নম্বর আমি পাইনি। কিন্তু আমি ওটা সঠিক অ্যানসার করেছি আমি, এবং পরে সেই মামলা আমি ফাইল করি, আলাদা একটা মামলা ফাইল করতে হয়েছে আমাকে। সেখানেও কিন্তু আমি 1 নম্বর বেশি পাবো, ফলে আমার নম্বর হবে 88.17 আর ইনসানের হচ্ছে 87। তাহলে 88.17 হয়ে আমি চাকরি পাচ্ছি না, আর ইনসান আলী 87 পেয়ে চাকরি পাচ্ছি। এটা এই দুর্নীতিগ্রস্ত এসএসসি বোর্ড আর এই রাজ্য সরকার, এদের জন্য সম্ভব হয়েছে, এই 3টে প্রতিষ্ঠানের জন্য সম্ভব হয়েছে।